উত্তরপ্রদেশের সীতাপুর জেলার এক অখ্যাত গ্রাম রামপুর। ধুলোমাখা কাঁচা রাস্তা, আমবাগানের ছায়া আর দিগন্তজোড়া গমের ক্ষেত, এই ছিল অর্জুন সিংয়ের পৃথিবী। সালটা ১৯৯০। রামসিংহ আর সরস্বতী দেবীর ঘরে যখন অর্জুনের জন্ম হল, তখন গ্রামের পণ্ডিতজি বলেছিলেন, এ ছেলের কপালে রাজযোগ নেই, কিন্তু কর্মযোগ আছে প্রবল। রামসিংহ ছিলেন সাধারণ কৃষক, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যিনি মাটি থেকে ফসল ফলাতেন। অর্জুনের শৈশব কেটেছে অভাবের সাথে লড়াই করে, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তবে অভাবের চেয়েও বড় যে জিনিসটা অর্জুনের শিশুমনকে নাড়া দিত, তা হলো অবিচার। তখন অর্জুনের বয়স মাত্র ১০। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে দেখল, গ্রামের জমিদার ঠাকুর প্রতাপ সিংয়ের লোকেরা তাদের প্রতিবেশী কাকা দীনদয়ালের ছোট্ট জমিটুকু লাঠি দিয়ে মেপে নিচ্ছে। দীনদয়াল কাকা পুলিশের পায়ে ধরে কাঁদছেন, আর থানার দারোগা একটা মোটা খাম পকেটে পুরে হাসছেন। সেই দৃশ্যটা অর্জুনের বুকে বিঁধে গিয়েছিল। বাবার কাছে গিয়ে সে জিজ্ঞেস করেছিল, বাবা, পুলিশ কেন কাকাকে সাহায্য করল না? রামসিংহ দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বেটা, পুলিশ হলো বড় লোকদের পাহারাদার, গরিবের কান্না শোনার সময় তাদের নেই। অর্জুন সেদিন কিছু বলেনি, কিন্তু মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করেছিল, সে পাহারাদার হবে না, সে হবে রক্ষক। গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে অর্জুন লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করল, কিন্তু তার লক্ষ্য ছিল স্থির, ইউপিএসসি। ২০১০ সালে অর্জুন দিল্লির মুখার্জিনগরে পা রাখল। একটা ছোট জানলাবিহীন ঘর, সেখানে কেবল একটা টেবিল, একটা ভাঙা খাট আর বইয়ের পাহাড়। দিল্লির গরম, শীত, একাকিত্ব সব কিছুকে সঙ্গী করে শুরু হলো তার তপস্যা। বন্ধুরা যখন সিনেমা দেখতে যেত, অর্জুন তখন লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি মুখস্থ করত। মা ফোনে বলতেন, বাবা, শরীরটা দেখিস। অর্জুন হাসত, মা, শরীর তো নশ্বর, কিন্তু স্বপ্নটা যে অমর করতে হবে। প্রথমবার প্রিলিমস পাশ হলো না, খুব কষ্ট পেল সে, কিন্তু থামল না। দ্বিতীয়বার মিনস পাশ করেও ইন্টারভিউতে বাদ পড়ল। তখন গ্রামের লোকেরা বাবাকে বলতো, রামসিংহ, ছেলেকে ঘরে ফিরিয়ে আনো, চাষার ছেলের আইপিএস হওয়া সাজে না। রামসিংহ চুপ করে থাকতেন, কিন্তু টাকা পাঠানো বন্ধ করেননি। অবশেষে ২০১৫ সাল, তৃতীয় প্রচেষ্টা। রেজাল্টের দিন সাইবার ক্যাফের সামনে হাজারো ছাত্রের ভিড়। অর্জুন কাঁপতে কাঁপতে পিডিএফ ফাইলটা ওপেন করল। রোল নাম্বার সার্চ করতেই ভেসে উঠল নাম, অর্জুন সিং, র্যাঙ্ক 47। চোখের জল আটকাতে পারেনি অর্জুন। সে ফোনে বাবাকে শুধু বলেছিল, বাবা, আমি পুলিশ হচ্ছি, কিন্তু আমি বিক্রি হব না। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। গেটের বাইরে লেখা, সত্যমেব জয়তে। এখানে জীবন ছিল অন্যরকম। ভোর ৪টায় দৌড়, তারপর প্যারেড, অস্ত্রচালনা, আইন শিক্ষা, ঘোড়সওয়ারি। প্রশিক্ষকরা বলতেন, আমরা তোমাদের শরীর ভাঙব, যাতে মনটা ইস্পাতের মতো শক্ত হয়। এখানেই অর্জুনের পরিচয় হলো রিয়ার সাথে। রিয়া ছিল দিল্লির মেয়ে, ডাক্তার। একাডেমিতে মেডিকেল ক্যাম্পের সময় আলাপ। রিয়ার সরলতা আর অর্জুনের গাম্ভীর্যেও বিপরীত মেরুর আকর্ষণ। রিয়া একদিন বলেছিল, অর্জুন, তুমি সবসময় এত সিরিয়াস থাকো কেন? অর্জুন বলেছিল, কারণ আমি জানি আমার কাঁধের ওপর কত বড় দায়িত্ব আসতে চলেছে। প্রশিক্ষণ শেষে পাসিং আউট প্যারেডে যখন অর্জুন খাঁকি উর্দি পরে স্যালিউট দিল, তখন গ্যালারিতে বসা রামসিংহের গর্বে বুক ভরে গেল। অর্জুনের প্রথম পোস্টিং হল লখনৌয়ের গোমতীনগর থানার স্টেশন হাউস অফিসার SHO হিসাবে। জাঁকজমকপূর্ণ শহর, কিন্তু তার আড়ালে লুকিয়েছিল অপরাধের অন্ধকার জগৎ। থানায় যোগ দিয়েই অর্জুন বুঝল, এখানে কাজ করা সহজ নয়। তার টেবিলের ওপর জমে থাকা ফাইলগুলো ধুলোয় ঢাকা। কনস্টেবল পাণ্ডে পান চিবোতে চিবোতে বলল, স্যার, নতুন এসেছেন, একটু মানিয়ে নিন, সব কিছু বইয়ের নিয়মে চলে না। অর্জুন শান্ত গলায় বলল, আজ থেকে চলবে। সপ্তাহ না ঘুরতেই প্রথম বড় চ্যালেঞ্জ এলো। রমেশ যাদব, স্থানীয় MLAর ডান হাত, গরিব কৃষক হরিশঙ্করের জমি দখল করে শপিং মল বানাচ্ছে। হরিশঙ্কর থানায় এসে কান্নাকাটি করলেও কেউ FIR নেয়নি। অর্জুন FIR নিল। সেই রাতেই MLAর ফোন এলো, ইন্সপেক্টর সাহেব, নতুন রক্ত, তাই গরম বেশি। যাদবজি আমার লোক, কেসটা ধামাচাপা দিন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অর্জুন উত্তর দিল, স্যার, আমার ভবিষ্যৎ আমার কর্মে, আপনার দয়ায় নয়। পরদিন অর্জুন ফোর্স নিয়ে সোজা যাদবের গুদামে রেইড করল। যাদব তখন মদের আসরে। পুলিশ দেখে সে হাসল, বাচ্চা ছিলে, কার সাথে পাঙ্গা নিচ্ছিস জানিস?
অর্জুন তাকে কলার ধরে জিপে তুলল। যাদবের লোকেরা বাধা দিতে এলে লাঠিচার্জের অর্ডার দিল অর্জুন। পরের 48 ঘণ্টা ছিল ভয়াবহ। এসপি অফিস থেকে চাপ, মন্ত্রীর হুমকি, এমনকি এক রাতে অর্জুনের সরকারি কোয়ার্টারের বাইরে দাঁড়ানো বাইকে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু অর্জুন প্রমাণ জোগাড় করতে ব্যস্ত ছিল। সে ভূমি রেকর্ড অফিস থেকে আসল কাগজ বের করল, গ্রামের সাক্ষীদের অভয় দিল। কোর্টে যাদবের জামিন না মঞ্জুর হল। এই ঘটনা লখনৌতে তোলপাড় ফেলে দিল। একজন তরুণ অফিসার রাজনীতির চোখ রাঙানি উপেক্ষা করে ন্যায় বিচার এনে দিয়েছে, এই বার্তা ছড়িয়ে পড়ল বাতাসে। 2 বছর পর অর্জুনের বদলি হল বিহারের জামুই জেলায়, মাওবাদী অধ্যুষিত এলাকা। এখানে সন্ধে নামলে পুলিশও ব্যারাকে ঢুকে যায়। জঙ্গলই এখানে আইন। এসপি হিসাবে জয়েন করার পর অর্জুন দেখল সমস্যাটা শুধু আইন শৃঙ্খলার নয়, সমস্যাটা পেটের। মাওবাদী নেতা বিক্রম সিং গ্রামবাসীদের বোঝাচ্ছে যে সরকার তাদের শত্রু। অর্জুন নতুন কৌশল নিল, অপারেশন বিশ্বাস। সে এক হাতে বন্দুক রাখল, অন্য হাতে উন্নয়ন। দুর্গম গ্রামগুলোতে রাস্তা তৈরির কাজ শুরু করালো। পুলিশ লাইনে স্থানীয় ছেলেমেয়েদের জন্য কোচিং সেন্টার খুলল। গ্রামবাসীরা ধীরে ধীরে পুলিশের ওপর ভরসা করতে শুরু করল। কিন্তু বিক্রম সিং এটা মেনে নিল না। সে পুলিশের ইনফরমারদের হত্যা করতে শুরু করল। এক অমাবস্যার রাতে ইন্টেলিজেন্স এলো বিক্রম সিং চড়ক পাথার জঙ্গলে মিটিং করছে। অর্জুন ঠিক করল আজই শেষ করতে হবে। কোবরা কমান্ডোদের নিয়ে সে জঙ্গলে ঢুকল। ঘুটঘুটে অন্ধকার, শুরু ঝিঁঝির ডাক। হঠাৎ বুম শব্দে ল্যান্ডমাইন ফাটল। অর্জুনের জিপের সামনের চাকা উড়ে গেল। শুরু হলো গুলিবর্ষণ। পজিশন নাও, অর্জুন চিৎকার করল। অন্ধকারের মধ্যে আগুনের ফুলকি। অর্জুনের ডান পায়ে একটা গুলি ছররা হয়ে বিঁধল। যন্ত্রণায় কোকিয়ে উঠল সে, কিন্তু থামল না। হামাগুড়ি দিয়ে একটা মহুয়া গাছের আড়ালে গেল। নাইট ভিজন গ্লাসে দেখল বিক্রম পালাচ্ছে। অর্জুন দৌড় শুরু করল, ভাঙ্গা পা নিয়েই। প্রায় 1 কিলোমিটার ধাওয়া করে সে বিক্রমকে কোণঠাসা করল। ফেলে দে বন্দুক! অর্জুনের গর্জনে কেঁপে উঠল জঙ্গল। বিক্রম হাসল। এসপি সাব, আমাকে মারলে 1000 বিক্রম জন্মাবে। অর্জুন বলল, আমি তোকে মারতে আসিনি, আমি বিচার করতে এসেছি। সারেন্ডার কর অথবা মর। বিক্রমের চোখে ভয় দেখা গেল। সে হাত তুলল। সেই রাতে বিক্রমের গ্রেপ্তারি মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে দিল। অর্জুন পেল রাষ্ট্রপতির সাহসিকতার পদক। কিন্তু হাসপাতালে শুয়ে রিয়া যখন তার পায়ে ব্যান্ডেজ বাঁধছিল, তখন তার চোখে ছিল জল। রিয়া, আমাদের ছেলে অভয় বড় হচ্ছে। অর্জুন, ও বাবাকে চায়, শহীদ বাবাকে নয়। অর্জুন রিয়ার হাত ধরেছিল। রিয়া, কারো না কারো বাবাকে তো লড়তেই হবে। বিহারের পর পোস্টিং হল বারাণসীতে। এখানে শত্রুর জঙ্গল নয়, শত্রুর শহরের ভেতরেই। রাহুল খান, পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বাহুবলী ডন। অস্ত্র পাচার, মাদক ব্যবসা আর কন্ট্রাক্ট কিলিং সবই তার ইশারায় চলে। রাহুল খান ছিল চতুর। সে সরাসরি পুলিশকে মারত না, সে সিস্টেমকে কিনে নিত। কিন্তু অর্জুন সিং বিক্রি হওয়ার পাত্র নয়। সে রাহুলের নেটওয়ার্ক হ্যাক করা শুরু করল। সাইবার সেলের সাহায্যে রাহুলের হোয়াটসঅ্যাপ কল ট্র্যাক করে এক বড় মাদকের চালানের খবর পেল। গঙ্গাবক্ষে এক মাঝরাতে অপারেশন চালালো অর্জুন। 1000 কোটি টাকার হেরোইন আর AK-47 উদ্ধার হল। রাহুল খান পালিয়ে গেল, কিন্তু তার সাম্রাজ্যে বড় আঘাত লাগল। প্রতিশোধ নিতে দেরি করল না রাহুল। তখন দিওয়ালির সময় অর্জুনের বাড়িতে আলো জ্বলছে। ছোট্ট অভয় বাজি পোড়াচ্ছে। হঠাৎ একটা বাইক এসে থামল আর ছুড়ে দিল পেট্রোল বোমা। দাউ দাউ করে জ্বলে উঠল ড্রয়িং রুম। ভাগ্যক্রমে অর্জুন আর রিয়া তখন ছাদে ছিল। তারা ছুটে নিচে এলো। অভয় ভয় পাথরের মতো দাঁড়িয়েছিল। অর্জুন ছেলেকে কোলে নিয়ে আগুনের ভেতর দিয়ে বের হয়ে এলো। রিয়া সেদিন চিৎকার করে বলেছিল, আমি আর পারছি না অর্জুন, ছেড়ে দাও এই চাকরি। অর্জুনের চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, ভয় দেখিয়ে ওরা আমাকে থামাতে চায়, কিন্তু ওরা জানে না ওরা ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়েছে। পরের 3 মাস অর্জুন পাগলের মতো কাজ করল। রাহুলের প্রতিটি আস্তানা গুড়িয়ে দিল। শেষমেশ নেপাল বর্ডারে এনকাউন্টারে রাহুল খান ধরা পড়ল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। অর্জুনের সততা আর সাহসিকতা তাকে নিয়ে এলো দিল্লিতে, সিবিআইয়ের সদর দপ্তরে। এবার লড়াইটা আরও কঠিন। এখানে শত্রু কোনো গুন্ডা বা মাওবাদী নয়, শত্রু হলো দেশের নীতি নির্ধারকরা। কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ গুপ্তার বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তিতে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। কেসটা অর্জুনের টেবিলে এলো। সবাই জানত এই কেস মানেই কেরিয়ার শেষ। ঊর্ধ্বতন এক অফিসার বললেন, অর্জুন, ফাইলটা ক্লোজ করে দাও, প্রমাণের অভাব দেখিয়ে দাও। অর্জুন বলল, স্যার, প্রমাণ তো কথা বলে, আমি তাকে চুপ করাবো কি করে? তদন্ত শুরু হলো। সুইজারল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়ো কোম্পানি আর হাওলার মাধ্যমে টাকার লেনদেন সব কিছু অর্জুন খুঁজে বের করল। কিন্তু চাপ এলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নয়, বরং তার নিজের দপ্তরের ভেতর থেকে। তার টিমের সদস্যদের বদলি করে দেওয়া হলো। মিডিয়াতে অর্জুনের নামে মিথ্যে অপবাদ ছড়ানো হলো। এমনকি একদিন তার গাড়ির ব্রেক ফেল করানো হলো। অল্পের জন্য প্রাণে বাঁচল সে।
কিন্তু অর্জুন জানত সত্যের একটা নিজস্ব শক্তি আছে। সে গোপনে মিডিয়ার কাছে কিছু তথ্য ফাঁস করল না, বরং সুপ্রিম কোর্টে সরাসরি সিল করা খামে রিপোর্ট জমা দিল। আদালতের রায়ে মন্ত্রী রাজেশ গুপ্তাকে গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ। দেশ জুড়ে অর্জুনের নামে জয়ধ্বনি উঠল। সিংহম বা দাবাং নয়, মানুষ তাকে ডাকল জনগণের অফিসার বলে। কেরিয়ারের শেষ দিকে অর্জুন তখন আইজি। হঠাৎ এক গোপনীয় ইনপুট এলো থেকে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-কহর দিল্লিতে বড়সড় হামলার ছক কষেছে। দিনটি ছিল প্রজাতন্ত্র দিবসের ঠিক দুদিন আগে। অর্জুনকে স্পেশাল টাস্ক ফোর্সে প্রধান করা হলো। হাতে সময় মাত্র 48 ঘণ্টা। কোনো নির্দিষ্ট তথ্য নেই, শুধু একটা ফোন নম্বর আর একটা কোড নেম, প্রজেক্ট প্রলয়। অর্জুন তার পুরনো অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাল। ফোন ইন্টারসেপ্ট করে জানা গেল হামলা হবে দিল্লির প্রগতি ময়দানে, যেখানে হাজার হাজার মানুষ মেলায় আসবে। জঙ্গিরা স্লিপার সেলের মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে আছে। সময় শেষ হয়ে আসছে। 26শে জানুয়ারি ভোরবেলা অর্জুন তার টিম নিয়ে প্রগতি ময়দান ঘিরে ফেলল। সিভিল ড্রেসে পুলিশ মিশে গেল জনতার ভিড়ে। সিসিটিভি ক্যামেরায় অর্জুন লক্ষ্য করল 3 জন যুবক বড় ব্যাগ নিয়ে অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে। তাদের চোখের ভাষা বলে দিচ্ছিল সবকিছু। মুভ ইন, অর্জুন নির্দেশ দিল। পুলিশ এগোতেই জঙ্গিরা গুলি শুরু করল। মেলার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক জঙ্গি গ্রেনেড ছুঁড়তে যাবে, এমন সময় অর্জুন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। ধস্তাধস্তির মধ্যে অর্জুনের কাঁধে গুলি লাগল, কিন্তু সে জঙ্গির হাত থেকে পিন খোলা গ্রেনেডটা কেড়ে নিয়ে ফাঁকা জায়গায় ছুড়ে দিল। বিকট শব্দে বিস্ফোরণ হলো, কিন্তু কেউ মারা গেল না। 3 জঙ্গিই নিকেশ হলো। সেদিন হাজার হাজার মানুষের প্রাণ বেঁচেছিল অর্জুনের প্রত্যুৎপন্ন বুদ্ধিতে। হাসপাতালে যখন জ্ঞান ফিরল, তখন প্রধানমন্ত্রী নিজে তার শিররে দাঁড়িয়ে। 35 বছরের দীর্ঘ কর্মজীবন। অর্জুন সিং এখন ডিজিপি পদ থেকে অবসর নিচ্ছেন। তার চুলে পাক ধরেছে, শরীরে অজস্র লড়াইয়ের দাগ, কিন্তু মেরুদণ্ডটা আজও সোজা। বিদায় সম্বর্ধনায় অর্জুন মাইক হাতে নিলেন। সামনে বসে আছে শত শত নতুন আইপিএস অফিসার। তাদের মধ্যে আছে তার ছেলে অভয় সিং, যে এবার আইপিএস পেয়েছে। অর্জুন বললেন, এই উর্দিটা শুধু এক টুকরো কাপড় নয়, এটা একটা বিশ্বাস। গরিব মানুষ যখন সব আশা হারিয়ে ফেলে, তখন সে এই উর্দির দিকে তাকায়। তোমাদের জীবনে অনেক অন্ধকার আসবে, প্রলোভন আসবে, ভয় আসবে, কিন্তু মনে রেখো, ছায়ার সাথে যুদ্ধ করেই আলোকে টিকিয়ে রাখতে হয়। আমি আমার যুদ্ধ শেষ করলাম, এবার তোমাদের পালা। অবসরের পর অর্জুন আর রিয়া ফিরে গেলেন সেই ছোট্ট গ্রাম রামপুরে। এখন আর সেখানে কাঁচা রাস্তা নেই, অর্জুনের উদ্যোগেই পাকা রাস্তা হয়েছে। অর্জুন সেখানে একটা স্কুল খুলেছেন, যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা সিভিল সার্ভিসের প্রস্তুতি নেয়। বিকেলে বাড়ির বারান্দায় বসে অর্জুন যখন অস্তজামী সূর্যের দিকে তাকান, তখন তার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, সেই প্রতিজ্ঞার কথা। দীনদয়াল কাকার জমিটা হয়তো ফেরত দেওয়া যায়নি, কিন্তু হাজারো দীনদয়ালকে তিনি ন্যায় বিচার দিয়েছেন। জীবনটা ছিল ছায়ার যুদ্ধ, কিন্তু অর্জুন সিং প্রমাণ করে গেছেন, একজন সৎ মানুষই পারে সেই ছায়াকে হারিয়ে সূর্যকে ছিনিয়ে আনতে।